নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশে ভোট কি ডিসেম্বর মাসেই হচ্ছে? বিএনপির একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বেরিয়ে আসার পর বলেছেন যে মোহাম্মদ ইউনূস বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ভোট সম্পন্ন করে দেওয়া হবে। তাই বাংলাদেশের পরিস্থিতি কি সেদিকে গড়াচ্ছে, নাকি আমরা আর কি যে সংস্কারের নাম করে ভোটকে আরেকদিকে পিছিয়ে দেওয়ার চেষ্টাও চলছে? বিশেষ করে এই যে ভায়োলেন্স এতগুলো সামনে আসছে অপারেশন ডেভিল হান্টের নামে, সেটা কি ভোট প্রক্রিয়াকে আরো দূরে ঠেলে দেবে না? আমরা যখন আর কি আমাদের এই প্রতিবেদন করছি, ঠিক তার আগের দিন বাংলাদেশে 21শে বইমেলায় আমরা দেখলাম যে সব্যসাচী স্টল, যেখানে থেকে তসলিমা নাসরিনের বই প্রকাশিত হয়, সেই স্টলে পর্যন্ত গিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে, গোলমাল হয়েছে। যদিও মোহাম্মদ ইউনূস তার নিন্দা করেছেন। ঠিক কোন দিকে আমরা এগোচ্ছি? সত্যি কি ভোট সম্ভব ডিসেম্বরে, এখন যেভাবে বাংলাদেশ এগোচ্ছে? এই নিয়েই আজকে আমরা কথা বলবো কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলামের সঙ্গে, ও অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক রাধা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। দুইজনকেই স্বাগত। কামরুল দা, তাহলে কি ডিসেম্বর মাসের মধ্যেই ভোট হয়ে যাবে বলে মনে হচ্ছে আপনার? আমরা তো আহ, আশাবাদী। যারা এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের অজস্র অসংখ্য ঘটনার এত প্রবাহ, সেই প্রবাহে এই ধরনের আশঙ্কা এবং প্রত্যাশা দুটোই খুব পরিপূরক। আশঙ্কাটি হলো এই যে সারা দেশে আমাদের বিভিন্ন স্থাপনা সহ বহু কিছু গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে ধানমন্ডি 32, যেখানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পূর্বকালীন সকল আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল, এবং আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাড়িটিতে কেন্দ্র করেই আমাদের মুক্তিযুদ্ধের প্রধান সতীকাগার ছিল, এবং সেটি বাঙালির একটা প্রাণের জায়গা ছিল। শুধু এখানে থেমে নেই, দেখা গেল যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় প্রত্যেক নেতার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, স্থাপনা ভাঙচুর করা হয়েছে, মসজিদ ভাঙচুর করা, বিভিন্ন মন্দিরের কিছু কিছু স্থাপনায় ভাঙচুর হয়েছে। আমরা দেখেছি যে মাজারগুলোতে ভাঙচুর হয়েছে। তাহলে এই যে একটা অস্থিতিশীল একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, তা সেই ভয়ের সংস্কৃতির মধ্য দিয়ে সরকারের অসংখ্য সংস্কার কমিশন গঠন করেছে। বিশেষ করে আমরা যদি নির্বাচন প্রশ্নে আসি, যে ডিসেম্বরে নির্বাচন হবে কি হবে না, আমরা আজকে এটা দেখার কথা বলার সময় দেখছিলাম প্রায় সীমানা নির্ধারণ নিয়ে একটা প্রস্তাবনা আছে, এবং সেখানে 41টা আসনের 248টা আবেদন পড়েছে যে এই সীমানাটা পুনর্নির্ধারণ করার জন্য। এখন এই সীমানা পুনর্নির্ধারণ করতে গেলে যে ঐক্যমত্য দরকার, সেটা কি আদৌ সম্ভব? হবে না। আরেকটি হলো যে বাংলাদেশ আওয়ামী লীগকে যারা নতুন দল গঠন করতে যাচ্ছেন, এবং যারা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতা, যারা উপদেষ্টা পরিষদে আছেন, তারা বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন আসতে দেওয়া হবে না। অর্থাৎ তাহলে প্রত্যেক দলের কিন্তু অংশগ্রহণ থাকছে না। আরেকটি হলো যে আপনি যদি দেখি উপদেষ্টা মহোদয়ের প্রেস সচিব, তিনি বলছেন সকল দলের ঐকমত্যের ভিত্তিতে। সকল দল বলতে কি বোঝায়? সকল দলের মধ্যে অংশীদার হলো জামায়াত ইসলামী, তারা বলছে না, সংস্কার ছাড়া এখনই কোনো নির্বাচন নাই। আর বিএনপি চাচ্ছে, জাতীয়তাবাদী দল, তারা চাচ্ছে যে নির্বাচন দ্রুত দেওয়া। তো যারা এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই সরকার গঠন করলো, তাদের মুখে বহুমুখী প্রবণতা। এই বহুমুখী প্রবণতার মধ্যে উপদেষ্টা পরিষদ একটা, হয়তো যে তারা যে আমাদের জনগণের সামনে যে প্রস্তাবনা দিয়েছেন, তারা ডিসেম্বরে ভোট নেবেন, বা সেই ক্ষেত্রে কতগুলো জায়গাকে উইং তৈরি করে দিচ্ছেন, যে ভোটার সংস্কার করতে হবে, নতুন ভোটারদের নিতে হবে। দুই হলো যে জায়গা নির্ধারণ করতে হবে, এগুলো নিষ্পত্তি করে তার যে ভোটার তালিকা হালনাগাদ করা, সেগুলোকে তারা কতদূর করে উঠতে পারবে সেটা প্রশ্ন থেকে যায়। অর্থাৎ আবার ইএসি বলছে যে পর্যাপ্তভাবে তাদের সহযোগিতা করলে তারা সেটা করতে পারবে, মানে নির্বাচন কমিশন যে কার্যালয় থেকে।
এই সমস্ত করতে যে যেদিকে যাচ্ছে, যদি দেখা যায় যে হিংস্রতা, এবং বাংলাদেশ আওয়ামী লীগের তো এখনো নিবন্ধিত একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়, তাহলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আরেকটি হলো বিএনপি এই মুহূর্তে যদি নির্বাচন না হয়, তারাও তারাও তাদের জনপ্রিয়তা হারাবে, এই কারণে যে জনগণের আকাঙ্ক্ষা তারা বাস্তবায়ন করতে পারবে না। আর সময়ক্ষেপণ হলে যে নতুন দল গঠন করেছে, তারা মনে করছে যে এই সমস্ত ত্রিমুখী চতুর্মুখী একটা বিরোধ তৈরি করে দিয়ে তারা ক্ষমতায় থাকতে চায়। এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা লক্ষ্য করলাম যে গতকাল আমরা বাংলা একাডেমিতে আমরা কি দেখলাম, হুম। যে বাংলা একাডেমির একেবারে বইমেলার প্রথম দিনে সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, মানে তিনি তো সরকারের কর্মকর্তা, হ্যাঁ। তিনি ডাস্টবিনে প্রাক্তন প্রধানমন্ত্রীর একটি ছবি, গ্রাফিতি, সেখানে তিনি ময়লা ফেলছেন। তা ওই পর্যায় থেকে তিনি কি ফেলতে পারেন? আবার তার কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, যিনি উপদেষ্টা পরিষদে আছেন, তিনিও ইচ্ছা করে সেই ডাস্টবিনে একটু ময়লা ফেলছেন। অর্থাৎ এখানে একটা ভয় অর্থাৎ সংস্কৃতি আপনি তার যেটা হাল ধরে বলছেন, গেছে। তার কথায় আর কাজের মধ্যে ফারাক আছে। কামরুলদার যেটা এখনো তো বলছেন, তাই মনে হচ্ছে। হ্যাঁ রাজাদা, আমি আপনাকে সেইতেই ধরছি। ধরুন একদিকে আমি যে অপারেশন ডেভিল হান্ট, শয়তানের খোঁজে শুরু করেছেন, এবং এখানে করতে গিয়ে আমরা দেখছি যে আহ, আর কি স্বৈরাচারী বলে আওয়ামী লীগ এর নেতা কর্মী এদের গ্রেপ্তার করা হচ্ছে। আবার পাশাপাশি দেখুন যে মেহফুজ আলম, যে মোহাম্মদ ইউনূসের কথা মতো প্রধান মস্তিষ্ক এই গণ অভ্যুত্থানে ছাত্রদের পেছনে, তিনি কিন্তু আবার বলছেন যে এই মব ভায়োলেন্স যদি হয় এরপরে অপারেশন ডেভিল্যান্ড এদেরও ছাড়বে না। আর কি এই যে বৈপরীত্য আবার। কিন্তু যারা মব ভায়োলেন্স করলো, ওই যে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, ওখানে গিয়ে কাউকে কিন্তু অ্যারেস্ট করাও হয়নি গাজীপুরে গিয়ে। ফলে কথা এবং কি নানা রকম ডিফারেন্স দেখতে পাচ্ছেন না রাজাদা? না দেখুন, এটাও পরিষ্কার যে অপারেশন ডেভিল হান্ট বা ইত্যাদি যে সমস্ত হচ্ছে, এগুলো আর কিছুই নয়। যারা আওয়ামী লীগে ছিল তাদেরকে ভয় দেখিয়ে, হ্যাঁ, শাসকপন্থী বর্তমানে যারা শাসন ক্ষমতায় আছে তাদের দলে নিয়ে আসা বা নতুন যে দল তৈরি হচ্ছে সেখানে নিয়ে আসা। আমরা তাদের সংস্কার করব। কালকে যিনি, আমি শুনছিলাম কোনো একজন অ্যানাউন্স করছিলেন, যিনি সরকারি ড্রেস পরে অ্যানাউন্স করছিলেন, পুলিশ অফিসার লাগছিল। একজন আবার মোবাইল ফোন থেকে তাকে ডিকটেট করছে, আবার জনতা উল্লাস করছে। সেটা থেকেই বোঝা যাচ্ছে একটা রাজনৈতিক পরিকল্পনায় সরকার চলছে, এবং বাংলাদেশ দীর্ঘদিন ধরে আধিপত্যবাদে চলে। তার লম্বা ইতিহাস আছে ধর্মীয় আধিপত্য, সংখ্যাগুরুর আধিপত্য সংখ্যালঘুর পেছনে। পরবর্তীকালে আমরা দেখলাম স্বাধীন বাংলাদেশ তৈরি হওয়ার পরেও কিন্তু আহ, সেই গণতান্ত্রিক স্প্রিয়া যেটা মুজিবুর রহমান আনতে চেয়েছিলেন, আর তাকে দিল না, এবং সেনাবাহিনী তাকে হত্যা করে এক আধিপত্যবাদ সৃষ্টি করল। আমি আশির দশকে যখন বাংলাদেশে যেতাম তখন তো অনেকগুলো নির্বাচন হয়েছে, এবং দেখা যেত এক নির্বাচন হলে যেটা পশ্চিমবঙ্গে আমরা দেখি যে আগের যারা ক্ষমতায় ছিল তাদের উপর একটা বিরাট আক্রমণ। এবং তার ফলে বাঁচার তাগিদে একটা পরিবারের আমি দেখতাম যে চার পাঁচ ভাই চারটে পাঁচটা পার্টি করে বেড়াচ্ছে, যদি কোনো বিপদে পড়ে একজন উদ্ধার করবে, এটাই হচ্ছে যে ব্যাপার তখন ছিল। তো আধিপত্যবাদটা এখন হয়েছে কি, যে দীর্ঘদিনের আওয়ামী লীগের আধিপত্য থাকাতে সবাই মানে আওয়ামী লীগ হয়ে গেছে। এখন এখন মুশকিলটা হচ্ছে সবাই আওয়ামী লীগ যদি হয়ে যায়, এখন আওয়ামী লীগে বিপদ চলছে অন্য দলে, তারা যারা আওয়ামী লীগেরও প্রচুর লোক, আমি মনে করি না যে তারা আওয়ামী লীগ হিসেবে সবাই আছেন। আহ, বেশ কিছু আমার বন্ধু বান্ধব আছেন যারা কঠোর আওয়ামী লীগপন্থী আদর্শে বিশ্বাস করেন, তারা দল পরিবর্তন করেন না। কিন্তু যারা সুবিধের জন্য রাজনীতিটা করেন, তারা তো অন্য দলে যেতে ব্যস্ত। আমাকে বলেছে ধানমন্ডির 32 নম্বর 32 ধানমন্ডি যে বাড়িটা মুজিবুর রহমানের বাড়ি, পৈতৃক বাড়ি ছিল, ইতিহাসের সাক্ষ্য সেখানে, যারা ছাত্র ভাঙাভাঙি করে ছাত্রলীগ থেকে বহু লোক, বহু ছেলে কিন্তু চলে এসেছে, তা আমাকে বলেছে, আমার কাছে প্রমাণ নেই। যাই হোক, এটাই স্বাভাবিক।
পশ্চিমবঙ্গে আমরা দেখতাম যে যখন তৃণমূলের জমানা হলো, সিপিএম এর ছেলেমেয়েরা সব তৃণমূলে হ্যাঁ, ঢুকে যেত। সব তো পিঠ বাঁচাতেই গিয়েছিল, নিজেদের এটাও বাঁচানোর তাই, জন্য। এটাও তাই ঘটছে। এবং যারা এখনো যেতে চাইছে না তাদের উপরে ডেভিল হান্ট ফান্ড করে নিয়ে আসার চেষ্টা। না, এই কিন্তু যতক্ষণ, আমি হ্যাঁ দাদা যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, যে হ্যাঁ 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 একদিকে বলা হচ্ছে যে মব ভায়োলেন্স করলে তারকে শিক্ষা দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত হ্যাঁ, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। না আমি সেটাই বলছি। এই ডেভিল হান্টের লক্ষ্যটা কিন্তু দোষীদের গ্রেফতার করা। তাহলে তো সেদিনই করতে পারে। একটা ঐতিহ্যমণ্ডিত বাড়ি রক্ষা করার দায় বা দায়িত্ব কারণ নেই, হ্যাঁ সেটা বোঝাই যাচ্ছে যে কি শাসন সেখানে চলছে। এখন নতুন করে আমি গ্রেপ্তার করব যেটা বলা হচ্ছে, 11,000 কতজনকে গ্রেপ্তার করেছে বলে খবর এসেছে, সুতরাং লক্ষ্যটা হচ্ছেই যে যারা এই যে উপদেষ্টা মন্ডলীর সরকারকে এখনো যারা স্বীকার করতে চাইছে না, নানান বিরোধিতায় আছে, তাদেরকেই অ্যারেস্ট করে বা এর কোনো আসল দোষীদের। কেননা যে বাড়িতে হ্যাঁ, শেখ হাসিনা থাকতেন, যারা আক্রমণ করতে এসেছিল সেগুলোকে গ্রেপ্তার করা, যারা দেশের সম্পত্তি ভেঙেছে, মেট্রো রেল পুড়িয়েছে, তাদের গ্রেপ্তার করা তো দরকার ছিল, কেউ কোনোদিন করতে পারেনি। এতদিন উপদেষ্টা মন্ডলীর সরকার করেনি, এখন ডেভিল হান্টের যারা বলতে চাইছে তারাও একটু করবে বলে মনে হয় না। সুতরাং এই প্রসেস চলতে থাকবে যতক্ষণ না আওয়ামী লীগকে প্রায় জিরো জায়গায় তুলে নেওয়া যাচ্ছে, এক নম্বর। এবং বিএনপির মধ্যেও দেখবেন, বিএনপিও তো একটা যদিও তো সামরিক থেকে তার উত্থান, কিন্তু পরবর্তীকালে সে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এসে গণতান্ত্রিকরণের মধ্যে দিয়ে থেকে শুদ্ধিকরণ তার ঘটেছে। সে একটা গণতান্ত্রিক দল বলা যেতে পারে। আমার বহু বন্ধু বিএনপিতে একসময় ছিলেন। হ্যাঁ, আমি তাদের সেই কথা বলে আমি দেখেছি তাদের তাদের গণতান্ত্রিক আচার ব্যবহার আছে। এখন তাদের সারা বাংলাদেশে তাদের সংগঠন আছে। কিন্তু এরা এখন যদি নির্বাচন হয় বিএনপি জেতার সম্ভাবনা আছে। কিন্তু উপদেষ্টা মন্ডলী তাদের তাদের যে অ্যাম্বিশন সেটা কিন্তু ব্যাপক। তারা এক ক্ষমতার স্বাদ যখন পেয়েছে, বাপ যখন রক্তের সন্ধান স্বাদ স্বাদ পায়, মানুষের রক্তের স্বাদ পায়, সে অন্য কোথাও যেতে পারে। তো এরা বুঝতে পারছে বিশেষ কিছু তারা করতে পারছে না, তবুও ক্ষমতাটা ধরে থাকা তাদের দরকার। এবং যতক্ষণ না তারা তাদের নিজেদের একটা দল এস্টাবলিশ করতে পারছে, অথবা এমন একটা দল তৈরি হচ্ছে যাদের প্রতি তাদের আস্থা আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে উপদেষ্টা মন্ডলীর আস্থা বিএনপির প্রতি নেই। সুতরাং এবং পুরোপুরি জামাতের উপর ভরসা করে যদি নির্বাচন লড়তে হয়, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষিত মানুষের একটা বড় অংশ তাদের দিকে যাবে। হ্যাঁ, এটা আমার ধারণা। তার ফলে নিজেদের একটা দল তারা তৈরি করতে চাইছে। হুম। সেটা কতদিন, সেটা যতক্ষণ না সে প্রসেসটা কমপ্লিট হয় তা আপনার মনে হচ্ছে সে এছাড়াও। নির্বাচন হবে না হ্যাঁ, আমি যতক্ষণে একটা কথা নির্বাচন বলছি, হবে না? আর একটা হচ্ছে যে ছাত্রদের প্রতি বেশি ভালোবাসা দেখাতে গিয়ে ওটা 18 থেকে কমিয়ে 16 না 17 না 16 কবে কি একটা করতে, সেটাও তো একটা পার্লামেন্টই নেই, কে পরিবর্তন করবে, বুঝেছেন না? এইসব নানান হুম। প্রস্তাব তো রয়েছে। এবং ডিলিমিটেশন কমিশন যেটা কামরুলদা বলছিলেন, অনেকদিন পরে কামরুলদার সঙ্গে একসঙ্গে হ্যাঁ, আলাপ আলোচনা করতে আমার ভীষণ ভালো লাগছে। আহ ওনাকে সাধুবাদ জানাই। যাই হোক, তো এইসব করতে তো বোঝা কত সময় লাগবে কি লাগবে, তো কেউ বলতে পারবে না। সুতরাং যে আজকালের মধ্যে নির্বাচন হবে। এখন বিএনপি কে হয়তো বুঝিয়েছে আমি ডিসেম্বরে অ্যানাউন্স করবো ওদের বাড়ি চলে যাওয়া, এইভাবে ওরা সান্ত্বনাকে চলে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে না যে এটা সহজে মিটবে যদি তারা, যতক্ষণ না দল তারা তৈরি করতে পারছে, দেখছে যে দলের মিটিং এ ব্যাপক মানুষের ভিড় হচ্ছে এবং 18 বছর থেকে সরকারি ঘোষণায় 16 করে একটা এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে বিরাট ব্যাপক হ্যাঁ উত্তেজনা তৈরি হচ্ছে, মানুষের আবেগ তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন করবে না। এটা ডিসেম্বরে আমার মনে হয় না তো তাড়াতাড়ি সম্ভব, কেন আর 10 মাস ঠিক বাকি আছে আছে। হম হম, রাজা, হ্যাঁ আপনার হয়তো। কাছে আমি আসছি, কামরুলদাকে এই বিষয়ে আমি জিজ্ঞেস করছি। ঠিক, কামরুলদা কোন জায়গায় যাচ্ছে? আওয়ামী লীগকে তারা একটা নিষিদ্ধ ঘোষণার দিকে সরাসরি যাচ্ছে না, কিন্তু একটা আইনি পরিমণ্ডলে বার্তা দিচ্ছে, আর একদিকে অপারেশন ডেভিল্যান্ড হচ্ছে, আর এদিকে আওয়ামী লীগ তাদের নেতারাও তারাও তো এই যে শেখ হাসিনা ডাক দিয়েছিলেন, কিন্তু সেই কি আন্দোলন কি হচ্ছে? এইসব হওয়ার পর কেউ কি আর রাস্তায় নামছে? ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগকে নিয়ে সরকারের ভাবনাই বা কি কি পথে এগোচ্ছে? ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় হওয়ার ক্ষেত্রে নিজেরাই কিছু প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। প্রতিবন্ধকতা কেমন? যে সাংগঠনিক স্থবিরতা। সাংগঠনিক স্থবিরতা এই দলটির মধ্যে
একজনই নেতা, তিনি যে যে বাইরে থেকে যেটা বলবেন সেটাই সকলে মানবেন, আর কোনো সাংগঠনিক ক্ষেত্রে স্তর ভেদে কারো উপর কোনো দায়িত্ব নেই। এর ফলে একটি বৃহৎ দল যখন মুখাপেক্ষী হয়ে যায়, তখন যে বক্তব্যের ধাঁচগুলো আমরা যদি লক্ষ্য করি, এই বক্তব্যের ধাঁচগুলো রাজনৈতিক নয়, এটা হলো যে ব্যক্তিকেন্দ্রিক একটি ইচ্ছাকে, ব্যক্তিকেন্দ্রিক একটা ন্যারেটিভ তৈরি করে রাখছেন যে আমি, আমার বাবা, এই যে ন্যারেটিভ গুলো তৈরি করে রাখছেন, এর ফলে আওয়ামী লীগের কর্মীরাই কিন্তু সংঘবদ্ধ হচ্ছেন না, আওয়ামী লীগের পন্থী লেখক শিল্পীরা ঐক্যবদ্ধ হচ্ছেন না। তার কারণ হলো তারা মনে করে 2001 সালে যখন ক্ষমতা থেকে চলে যায় আওয়ামী লীগ, তখন একটা দীর্ঘ আন্দোলন সংগ্রাম ছিল, সেই আন্দোলন সংগ্রামে কবি, লেখক, শিল্পী, তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা নেমেছিল। ক্ষমতায় আসার পরে প্রথম দিকে ভালো ছিল, ভোটটোট হয়ে ক্ষমতায় আসলেন। কিন্তু 2013 সালের পরে, 14 সালের পরের থেকে দেখা গেল যে এই একের পর এক দলের আভ্যন্তরীণ যে গণতন্ত্র সেটি থাকছে না। যেভাবে রাজনৈতিক যে গণতন্ত্রায়ন দরকার, রাজনৈতিক যে সংস্কার দরকার দলের ভিতর, সেটা আর থাকছে না। এবং জন আকাঙ্ক্ষাকে আরো বাস্তবসম্মত করার জন্য ভোটকে কেন্দ্র করে যে যে ধরনের গ্রহণযোগ্যতা, সেটি থেকেও ব্যর্থ হচ্ছে। একই লিডারশিপ 15-16 বছর থেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, একই লিডারশিপ এমপি হচ্ছেন, ফলে নতুন কোনো রাজনৈতিক নেতৃত্ব সামনে না আসার কারণে এই যে 400-500 বা 600-700 জনের হাতে পুরো দেশটাকে তিনি বিকেন্দ্রীকরণ করে দিলেন, এবং তারাই ছোট ছোট শাসক হয়ে গেল, তারা জনগণের বন্ধু হতে পারল না। এখন আওয়ামী লীগকে যদি আসতে হয়, এই সমস্ত 15-16 বছর এই জঞ্জালকে তাদেরকে বাদ দিতে হবে। এর আগেও বলেছে যে প্রথম 2 স্তরের এদেরকে বাদ দিতে হবে। ওই সমস্ত লুমফেন ক্যারেক্টারে যারা রাজনীতি বোঝে না, বাইরের থেকে এসে উড়ে এসে জুড়ে বসে যারা পদ দখল করে এমপি হয়েছিলেন, এবং তার পরিবারের যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয়, 22 জন 23 জন এমপি হয়েছেন তার পরিবারে, এদেরকে বাদ দিতে হবে। এবং তাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে প্রতিশ্রুতি দিতে হবে যে এই ধরনের কার্যক্রম আর সামনে হবে না। কিন্তু সেটি কি কার্যত হবে? এই জায়গার আস্থা নেই দেখেই এত কিছু হচ্ছে। কিন্তু কেন মানুষ হলো যে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে আসছে? দেখুন, মুক্তিযুদ্ধ একটি চেতনার জায়গা, মুক্তিযুদ্ধ একটি স্বাধীনতার জায়গা। সে কারণে এদেশের জনগণ, সিংহভাগ জনগণ মনে করে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে রক্ষা করতে হবে। এই রক্ষা করতে গিয়ে আজকে তারাও কিন্তু সোচ্চার হচ্ছে, এবং দেখছেন যে গতকাল বইমেলায় যে প্রতিবাদও কিন্তু নেমেছে লেখক শিল্পীরা। কিন্তু তার অর্থ এই নয়, তারা কিন্তু একই সাথে বলছে যে আওয়ামী লীগেরও সংস্কার করতে হবে, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন। আরেকটি হলো যে পরমুখাপেক্ষিতা ঘোচাতে হবে। তো না, এইসব আরেকটা জায়গায় যেটা যেটা জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ, সরকারের চিন্তা ভাবনা কোন জায়গায় আছে? তারা কি, আমরা আওয়ামী লীগকে তো নিষিদ্ধ ঘোষণা করছে না, প্রথম যেটা ভেবেছিল তার থেকে তো পিছিয়ে এসেছে, এখন কিভাবে মোকাবিলা? দেখুন, সরকার হলো যে এমন একটা পলিসি তৈরি করেছে যে আওয়ামী লীগ যাতে ক্ষমতায় এসে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। কারণ সরকারে যারা আছে তারা মনে করছে এই দুর্নীতিবাজ যারা আছে বা দুর্নীতির যারা অপ্রমাণিত হয়নি যারা আছে, তাদের তো একটা তোপের মুখে তারা রেখেছে। ফলে এর পরের লিডারশিপ গুলো তো কে তো সামনে আনছেন না। এই আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে কে বাংলাদেশে? কে নেতৃত্ব দিচ্ছেন? কেউ কিন্তু জানে না। তো এই সমস্ত গুলোর কারণে ধরেন আওয়ামী লীগ যে নিজেরাই এরকম একটা বন্ধ করবে, আওয়ামী লীগের রাজনীতি হতে দেবে না, নেতাকর্মীরা ত্রাসের মুখে থাকবে, ফলে যে সংঘবদ্ধ এবং ঐক্য গড়ে ওঠার ক্ষেত্রে আওয়ামী লীগ নিজেরাই নিজের পতনের কারণে তারা সেই দিকে যাচ্ছে। আওয়ামী লীগ তো সংঘবদ্ধ না, সরকার তো চাইবে হুমকি ধামকি দিয়ে, কিন্তু তারা কিন্তু কোনো সময় দেখবেন আওয়ামী লীগের কিন্তু রাজনৈতিকভাবে নিষিদ্ধ করবে না। তারা এমন প্রেসার দেবে যাতে আওয়ামী লীগ রাজনীতিতে কোনো নির্বাচনে তার ভোট প্রার্থী দিতে না পারে। যেই প্রার্থী দেবে তার উপরে অ্যাটাক হবে, মব সন্ত্রাস হবে। আর আওয়ামী লীগের মধ্যে যে কোন লিডারশিপ গুলোকে সামনে আনবে, ক্লিন ইমেজের নাকি সেই চোর যারা যারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল তাদেরকে, এই জায়গাগুলো স্পষ্ট নয় বলেই তারা মনে করছে যে আগামী 10 বছর তো আওয়ামী লীগ সংগঠিত হতে পারবে না। তো এই আগামী 10 বছর সংগঠিত হতে গেলে 3-4 স্তরের যে নেতাদেরকে সামনে না, সেটা তো নেই, সব নেতারা 72-এর উপরে বয়স। আরেকটি হলো এই যে ছাত্রলীগের যারা শীর্ষ নেতারা, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে,
কিন্তু সেই শীর্ষ নেতারা তারা তো কাজ করছে, শেখ হাসিনার সাথে যোগাযোগ রেখে কাজ করছেন। তাদের শীর্ষ নেতারা যারা ওই সমস্ত ফরিয়াদের, ওই সমস্ত টাকা খেয়ে অন্য দলেরকে লিডারশিপ এনেছিল, সেখানে কি তাদেরকে বাদ দিয়েছেন? এই সব প্রশ্নগুলো থেকে যায়। মুক্তিযোদ্ধা একটি কমান্ড কাউন্সিল, যেটা একটা মুক্তিযোদ্ধাদের একটা বৃহৎ সংগঠন, সেখানে প্রায় 5 বছর কোনো সেখানে লিডারশিপ দাঁড়ায়নি। সাংবাদিকদের সাগররণী হত্যাকাণ্ডের বিচার হয়নি। এই কথাগুলো এখন বললে বলবো যে এটা আগে কেন বলেন নাই। তো আমরা কথা হচ্ছে যে আওয়ামী লীগকে প্রস্তুতি নিতে হলে আওয়ামী লীগের ভেতরে সংস্কার দরকার, নিউ লিডারশিপকে সামনে আনতে হবে, না হলে তো হবে না। সরকার তো চাইবে তোপের মুখে রেখে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা। আরেকটা হলো যে আমি বাংলাদেশ সেনাবাহিনী যে ডেভিল হান্ট বলে যে তারা তারা অপারেশন শুরু করেছেন, আমি এটাকে স্বাগত জানাই। কেন স্বাগত জানাই? দেখবেন যে সব সময় যে আমার দলের ভিতরে, আওয়ামী লীগের ভিতরেও অনেক অপকর্মকারী আছে, তারা গ্রেপ্তার হচ্ছে, বিএনপির গ্রেপ্তার হচ্ছে, জামাতের গ্রেপ্তার হচ্ছে। আমরা কিন্তু অনেক সময় রাজনীতি করি বলেই অন্যদের কথাগুলো কিন্তু বলি না, বলা হচ্ছে যে আমাদেরকে বেশি গ্রেপ্তার করছে। হ্যাঁ, যারা ক্ষমতায় ছিল বা যারা পালিয়ে গেছে তারা তো গ্রেপ্তার বেশি হবে, কিন্তু অন্যান্যরা যখন ঘরবাড়ি দখল করছে, বাজারঘাট দখল করছে, তারাও যখন গ্রেপ্তার হচ্ছে, সেই কথাটা বলার জন্যই এই রাজনৈতিক উদারতা দরকার। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী যে কাজ করছে সেই কাজটা যদি ফলপ্রসূ হয়, সেটা আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলের জন্যও কিন্তু একটি ভালো লক্ষণ। ফলে সবকিছু নেগেটিভ করা যাবে না, সবকিছু একেবারে ধুলায় মিশানো যাবে না। তো আমরা মনে করি যে এই যে বাংলাদেশের যে বহির্বিশ্বের সাথে যে সম্পর্কের স্তরগুলোকে তৈরি করে রেখেছেন, এখনো পর্যন্ত ধরে রেখেছেন বাংলাদেশ সেনাবাহিনী। আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের সাথে তাদের যোগাযোগ রক্ষা করে চলছেন। ভারতের প্রধান সেনাপতি, তার সাথে তারা বৈঠক করছেন, তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে রেখেছেন। রাজনৈতিক অঙ্গনে সরকারের উপদেষ্টা পরিষদে যখন এই বিশৃঙ্খলা চলছে, তখন কিন্তু একটি জায়গা তৈরি হয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনী, সেই জায়গায় তারা চেষ্টা করছে। কিন্তু মব ভায়োলেন্স, মব সন্ত্রাস যেটা বলা হচ্ছে, কেউ বলে মব জাস্টিস, এটা এখনো পর্যন্ত রোধ হয়নি। একটি জঙ্গিবাদের উত্থান ঘটে গেছে এবং জামাত ইসলামী কিন্তু এই নির্বাচন ডিসেম্বরে চায় না। তারা চায় যে এই ধরনের ক্ষমতাকে তারা কন্ট্রোল করে আরো কিছুদিন পরে নির্বাচনে, যখন আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে যাবে, বিএনপি সরে যাবে, তখন তারা তাদের মধ্যে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে। এই প্রক্রিয়ায় যে নতুন দল গঠিত হতে যাচ্ছে, তারাও এই প্রক্রিয়া আছে। কারণ একটি সরকারি দল, একটা বিরোধী দল বা দুটি প্রতিপক্ষ দল লাগবে। তা আজকে আওয়ামী লীগকে ধরেছে, দুদিন বাদে অলরেডি বিএনপিকে ধরবে। এই জন্য বিএনপি যাচ্ছে ডিসেম্বরের মধ্যে, আর সরকার বলছে হ্যাঁ ডিসেম্বরে দেব। কিন্তু ফাঁকিটা হলো সকলের ঐক্যমত্য যদি হয়, তা জামাত তাদের প্রধান অংশীদার, তারা তো বলছেন যে ডিসেম্বরে নির্বাচন করার পরিবেশ নাই এবং পরিবেশ তারা হতে দেবে না। ফলে এই যে প্রশ্নটি থাকছে যে ডিসেম্বরে নির্বাচন হ্যাঁ, আদৌ বোঝা যাচ্ছে বিষ হবে বাউ বলে জলে, আপনার সন্দেহ কথা আছে। মতো বিষ বাউ জলে। রাজাদা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে আমরা যখন এই আলোচনা করছি ঠিক তার একদিন পর নরেন্দ্র মোদী সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিটিং হবে। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প যখন শপথ নিয়েছিলেন, তারপর তার বিদেশ সচিবের সঙ্গে মিটিং করেছিলেন জয়শঙ্কর, এবং সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে। এবার মোদী এবং ট্রাম্পের বৈঠকে কি মনে করেন যে বাংলাদেশ নিয়ে কার কোনো আলোচনায় আসবে? এবং এখনো পর্যন্ত ট্রাম্প ক্ষমতায় আসার পর কিন্তু বাংলাদেশ নিয়ে কোনো স্টেটমেন্ট দেয়নি। এই বৈঠক এবং তার সঙ্গে বাংলাদেশের রাজনীতি আপনি কিভাবে দেখছেন রাজাদা? না, দেখুন, বাংলাদেশ নিয়ে আহ মোদি ট্রাম্পের মিটিং এ কোনো কথা হবে বলে আমার মনে হয় না। কেননা বাংলাদেশে, আমেরিকার কাছে বাংলাদেশে এমন কিছু ঘটেনি যেটা নিয়ে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাবান দেশের নেতার কোনো বক্তব্য থাকতে পারে। এবং সেখানে যেমন গাজাতে আমরা দেখলাম জেনোসাইড হয়েছে, লাখ লাখ মানুষ চলে গেছে, এখানে সেরকম কিছু নেই। সে দেশে সংবিধান মানে মেনে কিছু হয়েছে কি না হয়েছে সেটা দেখার দায়িত্ব ট্রাম্পের নয়। সুতরাং এখানে সেখানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, সেটা নিয়ে তুলসী গ্যাবার্ড কিছু কাল আগেও অনেক বক্তৃতা করেছিলেন। এখন মনে হয় না যে যেহেতু সেইটা ওটা প্রকাশ্যে আসছে না, সেটা নিয়ে খুব বেশি আলোচিত হবে, সেটা নিয়ে কথাবার্তা চলবে, সেটা বোধহয় হবে না। আর আমাদের ভারত সরকারের যে এটা
যেটা পররাষ্ট্র নীতি, আমরা পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়েই করতে চাই। বাংলাদেশকে আমরা শত্রু দেশ বলে মনে করি না, বন্ধু দেশ বলে মনে করি। এবার বাজেটও আপনি দেখেছেন যে আমরা যে টাকা গত বছরই বরাদ্দ না, রেখেছিলাম একই আছে, বাংলাদেশ, কমায়নি। হ্যাঁ, একই কম এটাই কমায়নি। বলছি, অনুদান আছে, একই অনুদান আমরা রেখেছি। অনুদান একই কেননা আছে। আমরা মনে করি বাংলাদেশের জনগণ আমাদের বন্ধু, সেই যেই শাসক থাকুক না কেন। এখন যে শাসক আছে তার সঙ্গে হয়তো সম্পর্কটা ভালো নয়, তার মানে বাংলাদেশের জনগণকে আমরা কেন তারা আমাদের সহায়তা থেকে কেন বঞ্চিত হবে, বন্ধুত্ব থেকে কেন বঞ্চিত হবে? সুতরাং এই মুহূর্ত জায়গায় যদি ভারত মনে করছে না যে যেটা আমরা ট্যাকেল করতে পারবো না, তখন কোথায় এটা আলোচনা করি? যখন আমরা ট্যাকেল করতে পারছি না, না আমাদের শুধু ট্যাকেল করতে পারছি না এরকম পরিস্থিতি নেই। এবং যদি বাড়াবাড়ি হতো কিছুটা, তো দেখুন বাড়াবাড়ি হচ্ছে লোকাল নিউজ মিডিয়াতে রিপোর্টেড কিছু কিছু হচ্ছে, বাংলাদেশ বলছে অতিরঞ্জিত। যাই হোক না কেন, এইগুলো নিয়ে অত উচ্চ পর্যায়ের আলাপ আলোচনা আসবে বলে মনে হয় না। তবে হ্যাঁ, আইএসআই এর যদি কোনো পরিকল্পনা থাকে বাংলাদেশকে কোনো ধরনের অস্ত্রশস্ত্র সরবরাহ করার, এবং একটা জিনিস আমার খুবই চিন্তা লাগে, যেমন রাশিয়া রাশিয়া যে নিউক্লিয়ার স্টেট সবাই জানে, এবং অন্য সবাই নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে সই করেছে, কিন্তু রাশিয়ার নিউক্লিয়ার ওয়েপন্স কিন্তু আমরা দেখেছি যে আহ, বেলারুস বেলারুসে রাখা আছে। আমেরিকান নিউক্লিয়ার জিনিসপত্র কিন্তু যারা নন নিউক্লিয়ার তাদের অনেকের জায়গায় রাখা আছে। পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন কিন্তু বাংলাদেশে রাখতে পারে। একবার যদি সেটা ঘটে যায় তখন আর একটা বিরাট হয়েছে বাংলাদেশ। নর্থ কোরিয়ার একটা আইসোলেটেড, এদেরকে কেউ আর ঘাবড়াতে সাহস করে। এইগুলো ভারতের কাছে খবর আছে কিনা সেটা নিয়ে আমি জানি না, এখন কিছু প্রকাশিত নয়। যদি কোনো খবর থাকে এগুলো সবাই তো হাই সিক্রেট মিলিটারি ইন্টেলিজেন্সের খবর থাকতে পারে, তাহলে সেটা নিয়ে আলোচনা হতে পারে। তবে মোদি ট্রাম্প আলোচনায় বাংলাদেশ নিয়ে বিশেষ কিছু হবে বলে মনে হয়, এটা হচ্ছে যে পরিষ্কার। ভারত সরকারও চায় বাংলাদেশের মানুষ ঠিক করুক তারা কিভাবে চলতে চায়। তো আমরা যেহেতু ধানমন্ডির 32 নম্বর ধানমন্ডির বাড়িটা ঐতিহ্যমণ্ডিত বাড়ি, আমি যখন বাংলাদেশে প্রথম গেছিলাম আমার বাবার কলেজটাকে ফার্স্টে গেছিলাম, যেখানে উনি পড়তেন আসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ, পরে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হয়। তারপরে আমি ধানমন্ডির ওই বাড়িতে যাই। বুঝেছেন, আমার কাছে ছোট বয়সেই, অল্প বয়সে শেখ মুজিবুর একটা আইকনিক ফিগার ছিল। তো আমার আমার স্বপ্ন তার বাড়ি থেকে, অ্যাটলিস্ট তখন জীবিত নেই, আমি প্রথম বাংলাদেশে গেছিলাম এই 1988। কিন্তু সেখান থেকেই আমার মনে হয়েছে একটা আমি তীর্থযাত্রায় গেছি। পৃথিবীর বহু গণতন্ত্র প্রেমী মানুষের কাছে শেখ মুজিবুর রহমান সেভাবেই পরিচিত আছেন। ওনার 100 বছরে আমি বাংলাদেশে আমন্ত্রিত ছিলাম, যেতে পারিনি কোভিড এর কারণে। এবং ওনার অসমাপ্ত জীবনী, আত্মজীবনী প্রকাশিত হওয়ার বেশ কিছু স্মারক অনুষ্ঠানে আমি অনলাইনে ছিলাম, সেটা বাংলাদেশ সরকারেরও ভারত সরকারেরও। যাই হোক, সেটা অন্য প্রশ্ন। এখন প্রশ্নটা হচ্ছে যে ভারত সেখানে একটি প্রতিবাদ জানিয়েছে। আহ, এমন একটা ঐতিহ্যমণ্ডিত বাড়ি বাড়ি যার সঙ্গে ভারতও জড়িত, সেটা তোমরা ভেঙে ফেলছো, এটা আমরা জানিয়েছি, কিন্তু ওরা বলছে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর অধিকার নেই, সব ওরা বলছে। এগুলো নিয়ে আমরা আর কোনো জবাব দিই। আমরা পরিষ্কার বলেছি শেখ হাসিনা আমাদের দেশে এসেছেন, তদানীন্তন বাংলাদেশ সরকারের অনুরোধে এসেছেন। তদানীন্তন বাংলাদেশ সরকারের এয়ারক্রাফটই এসেছেন, ভারত গিয়ে এয়ারক্রাফট করে নিয়ে আসেনি। সে আমাদের অতিথি হিসেবে এসেছে। হ্যাঁ, সম্মানীয় অতিথির মর্যাদায় রয়েছে, তার বাক স্বাধীনতাকে আমরা কেড়ে নিতে পারি না। তিনি ভারত সরকারের বিরুদ্ধে বললে আমরা হয়তো এর বাইরে ভারত সরকারের অবস্থান কিছু নেই। বাংলাদেশ যখনই বলছে এটা প্রয়োজন, এখনো আমাদের দেশ থেকে সব জিনিসপত্র যাচ্ছে এবং এটা যাওয়ারই কথা। মানুষের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই। তো এই জিনিসটা, এই রাখাটা পরিস্থিতি সেখানে এটা আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রাইম মিনিস্টারের আলোচনা হবে, এটা ভাবাই খুব দুরূহ ব্যাপার। কথোপকথন জিজ্ঞেস করতেও পারে হয়তো কি হচ্ছে না হচ্ছে। মোদী বলে দেবেন উই উইল ট্যাকল, এর বাইরে আর কিছু বলার নেই। সুতরাং ওই জায়গায় হয়তো যাবে না। এবং ভারত মার্কিন এই যে আলোচনা হচ্ছে এইটাতে কিন্তু এর একটা পরোক্ষ দিক আছে। পরোক্ষ দিকটা হচ্ছে যে যারা জঙ্গিবাজ, যুদ্ধবাজ, কলকাতাকে 4 দিনে দখল করব এই ধরনের স্বপ্ন যারা দেখছে, তাদের কিন্তু এই ভারত মার্কিন যে মিত্রতা, মোদীকে, হ্যাঁ, যে 4-5 জন মানুষ ট্রাম্পের শপথ নেওয়ার পরে আমন্ত্রিত হয়েছেন, মোদী তাদের একজন।
এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে একদম প্রথম শপথ গ্রহণের দিন প্রথম সারিতে সেক্রেটারি অফ স্টেট পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসিয়ে কথা বলা হয়েছে। এইসব জিনিস কিন্তু বাংলাদেশের যারা উপদেষ্টা মন্ডলী আছেন তাদের উপরে একটা প্রভাব ফেলছে, যে ভাবি ভারতকে আর রাজাদা, জটিয়ে লাভ নেই। হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, আমাদের আর সময় নেই রাজাদা। তো হুম, হুম, দাড়ি টানতে হবে, কিন্তু ধরুন যতক্ষণ না ট্রাম্প এবং মোদির বৈঠক হয় এবং সেই বৈঠকের শেষে কি বিবৃতি আসে, ততক্ষণ কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না মোহাম্মদ ইউনূস। সেটা কিন্তু পরিষ্কার করে বলাই যায়। একদিকে এই মিটিং এর কি ফল, কি নির্যাস হয়, আমরা সেটার দিকে লক্ষ্য রাখবো। এবং দ্বিতীয়ত, বিএনপির যারা নেতা ফিরে এসে বললেন যে ডিসেম্বরের মধ্যে ভোট করবেন বলে কথা দিয়েছেন, সেটা আগামী দিন কামরুলদা যে কথাটা বলছিল যে কিভাবে এগোচ্ছে, সেই দিকেও আমাদের লক্ষ্য থাকবে। কামরুলদা এবং রাজাদা, অসংখ্য ধন্যবাদ চ্যানেলে অংশ নেওয়ার জন্য। আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।